বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৩। বিজিবির চাপে দিনাজপুরের কৃষককে ছাড়ল বিএসএফ। ৫ আগস্টের পর সীমান্তে কেটেছে ভারত ভীতি। হাসিনা যেটা ভাগ বলতো সেটা হাসিনা শুনতো, আর এখন না শুনে না। তখন আমরা গোলাম ছিলাম, আমাদের বাংলাদেশের বিজিবির কাছে ওরা গোলাম যোগে নিয়েছে, তখন তো আমরা পারিনি, এখন পারবো ভাই। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। 111-এর বড় ভুক্তভোগী বিএনপি, কোকোর মৃত্যুবার্ষিকীতে বললেন নেতারা ফ্যাসিস্টদের ঠেকাতে ঐক্যের ডাক জামাতের। বিভিন্ন দাবিতে এবার রাজধানীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমাবেশ। শাহবাগে সড়ক অবরোধে যানজট, ভোগান্তি চরমে। নিউ মার্কেট থানায় আসামি মিথুনকে ছিনতাই চেষ্টা, পুলিশের এসি সহ আহত ৫। চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী খুন। 200 টাকা মন কপি, 100 টাকা লাগে গাড়ি ভাড়া, খাজ না লাগে, আবার আসার টাইমে গাড়ি ভাড়া, বেঁচে কিনে গাড়ি ভাড়াই হয় না। এত কষ্ট করি কিন্তু আমরা নিয়ে যেয়ে হাফ দামও পাই না, ওনারা নিয়ে যেয়ে আমাদের থেকে বেশি পায়। সবজির ভরপুর ফলনেও হাসি নেই কৃষকের মুখে। আমদানি বাড়িয়েও চালের দামে লাগাম নেই, ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতা। যুক্তরাষ্ট্রে একদিনে ৫ শতাধিক অভিবাসী আটক, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত। এবং বিপিএল ফুটবলে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিল বসুন্ধরা কিংস। ৫ জয় ও ২ ড্রতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়ান্টরা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো, এবারে বিস্তারিত। বাংলাদেশের সীমান্তের ভেতর থেকে কৃষককে তুলে নেয়ার ৬ ঘন্টা পর তাকে ছেড়ে দিয়েছে বিএসএফ। পতাকা বৈঠকের পর তাকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। বলা হচ্ছে অনুপ্রবেশকারীদের সহযোগী ভেবে ওই যুবককে ধরে নিয়ে গিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরল সীমান্তে। এদিকে বান্দরবানের মিয়ানমার সীমান্তে ৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে ৩ বাংলাদেশি। শুক্রবার সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তে শূন্যরেখার ৩২৩ নং পিলারের পাশে আলামিন নামে এক যুবক নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে ভারতীয় ক্যাম্পে তুলে নিয়ে যায়। আলামিনের পরিবারের লোকজন বিজিবিকে বিষয়টি জানায়। পরে শুক্রবার বিকেলে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠক শেষে ৬ ঘন্টা পর দেশে ফিরিয়ে আনা হয় আলামিনকে। দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, ৫ বাংলাদেশি বৈধ কাগজ ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের সহযোগী ভেবে আলামিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। 10টার সময় তাকে নিয়ে গিয়েছিল। এখন আমরা বাজে 4:15, এরকম এই সময় তাকে আমরা বিএসএফ এর কাছ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে ব্যাটালিয়ন কমান্ডার আসছিলেন, পতাকা বৈঠকের মাধ্যমে তাকে আমরা নিয়ে আসলাম। এটার ব্যাপারে আমরা তাদেরকে কড়া প্রতিবাদ জানিয়েছি যে কোনোভাবেই আপনারা আমাদের দেশের সীমানা, আন্তর্জাতিক সীমা রেখে যেটা আছে যদি ক্রস না করে, তাদেরকে বলা হয়েছে। এদিকে পণ্য পাচার ও গরু আনতে গিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে আলাদা মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ির আশারতলী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মাইন বিস্ফোরণে আলী নামের একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায়। সীমান্তের আরেকটি পয়েন্ট জামছড়িতে একই ধরনের ঘটনায় আরেক বাংলাদেশি আহত হন। এছাড়া উপজেলার দোস্ত্রী সীমান্তে বিস্ফোরণে আহত আরেক যুবক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর দেশে ফিরিয়ে এনেছে বিজিবি। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, বাংলাদেশি যুবককে হঠাৎ করে ধরে নিয়ে যাওয়ার কারণ কি, আর এখন সেখানের পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। প্রথমে জানিয়ে রাখি যে এখনকার পরিস্থিতি অনেকটাই সেখানে কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনাকে আরেকটু জানাই যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু পতাকা বৈঠকের
পরেই কিন্তু তাকে সেই কৃষককে কিন্তু নিয়ে আসা হয়। এই প্রতিবেদনও কিন্তু আমরা তেমনটাই দেখছিলাম। এবং আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে অনুপ্রবেশ করার সময় 5 জন ভারতীয় নাগরিক কিন্তু বাংলাদেশের সকালবেলা কিন্তু প্রবেশ করছিল, তখন কিন্তু বিজিবি তাদেরকে ধাওয়া করে এবং পাশাপাশি বিএসএফ কিন্তু পিছন থেকে ধাওয়া করতে গেলে কিন্তু তারা পালিয়ে যায়। পরে কিন্তু সেই তাদেরকে না পেয়ে কিন্তু কৃষককে ধরে নিয়ে যায়, এমনটি তথ্য কিন্তু আমরা বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু এবং বিজিবির পক্ষ থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং পরে কিন্তু সেই বিকাল 4টার সময় কিন্তু তাদের একটা পতাকা বৈঠক হয় এবং পতাকা বৈঠকের পরে কিন্তু তাকে বাংলাদেশে আবারও বিজিবি তারা কিন্তু নিয়ে চলে আসে। এবং আপনাকে আরেকটি তথ্য একটু জানাতে চাই, সেটি হলো 2 জন যে ভারতীয় নাগরিককে কিন্তু ওই 5 জনের মধ্যে 2 জনকে কিন্তু তারা কিন্তু আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু তাদেরকে বিরল যে থানা রয়েছে তাই সেই থানায় কিন্তু তাদেরকে সোপর্দ করেছে বলে আমাকে কিন্তু বিজিবির যে কর্মকর্তা তিনি কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে আসলে এখন পর্যন্ত কিন্তু সেই এলাকায় কিন্তু একটু থমথমে বিরাজ করলেও কিন্তু ঘটনাস্থল কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে কিন্তু স্থানীয়রা আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল পরিস্থিতি। পলাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 5 আগস্টের পর বদলে গেছে সীমান্ত এলাকার মানুষ, বেড়েছে তাদের মনোবল। আগে বিএসএফ এর ভয়ে তটস্থ থাকলেও এখন ভয় সংখ্যা নেই খুব একটা। উল্টো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ঐক্যবদ্ধ তারা। কিভাবে স্থানীয়দের মানসিকতায় এমন পরিবর্তন এলো? কিভাবে কেটে গেল বিএসএফ এর ভয়? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর সানি, ছবি তুলেছেন মুরাদ আক্তার। কুয়াশার চাদর ভেদ করে প্রতি ভোরেই ওঠে এমন সূর্য, কিন্তু 5 আগস্টের পর থেকে এই সোনালী আভা নতুন রূপে ধরা দিয়েছে সীমান্তবাসীর কাছে। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে কোনো অন্যায়ের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াচ্ছেন বাংলাদেশের মানুষ। আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কিংবা জমি দখল, কোথাও ছাড় দিচ্ছেন না তারা। শেখ হাসিনা সরকারের আমলে যেখানে সামান্য প্রতিবাদ করতেও সাহস পেত না সীমান্তের মানুষ, সেখানে কোথা থেকে আসলো এত সাহস? সে বিষয়টি বুঝতে এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে টিম নিউজ 24। সীমান্ত রেখার কাছাকাছি নিজের কৃষি জমিতে দেখা হলো 70 বছরের বৃদ্ধ নুরুল ইসলামের সাথে, যার সারা জীবন কেটেছে এই সীমান্ত এলাকায়। তিনি বলেন, 5 আগস্টের অভ্যুত্থানের পর মানুষের মনে যে দেশপ্রেম জাগ্রত হয়েছে, সীমান্তেও লেগেছে তার ছোঁয়া। হাসিনা আমলে হাসিনা করালে সবসময় বড় মুখ্যলি থাকতো, হাসিনা যেটা ভাগ বলতো সেটা হাসিনা শুনতো, আর এখন না শুনে না। পাশের জমিতে কথা হয় আরো কয়েকজন কৃষকের সঙ্গে, তারাও বলছেন এ যেন এক নতুন বাংলাদেশ। আমরাকে মাথা নিচু করে থাকতে হয়েছে, কারণ যে আমরা যখন বর্ডারে কিছু বলতে গেছি, কোথায় থেকে হয়তো কোন কল হয়ে গেল, আমরা হাত গুটিয়ে চলে আসতে হয়েছে। আমরা যখন সীমান্ত এলাকায় বাস করি, আমরা দল বা নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি, না হলে তো আমরা বসবাস করতে পারবো না। তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তখন আমরা গোলাম ছিলাম, আমাদের বাংলাদেশের বিজিবির কাছে ওরা গোয়াম জগিয়েছে, তখন তো আমরা পারিনি, এখন পারবো ভাই। কথা হয় আরো কয়েকজনের সঙ্গে, তাদের দাবি সীমান্তে শান্তি বজায় থাকুক, বন্ধ হোক মাদক ও চোরাচালান। আমরা সীমান্তে চাই যে ভালোভাবে আমরা সীমান্তে চলাফেরা করতে পারি, আমরা যে খেতে খামারে জমিতে যেতে পারি, আমরা এটাই চাই, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। আমরা সুস্থ পরিবার চাই, বলার জানি বলাকার মানুষ সুস্থ পরিবার চাই এবং কাজ কাম করতে পারে দুই দেশের লোক। প্রত্যাশা সম্ভাবনার নতুন এ বাংলাদেশে দুই দেশের আলোচনার ভিত্তিতে নিরসন হোক সীমান্ত সংকট। আওয়ামী লীগ সরকারের 15 বছরের নতজানু পররাষ্ট্রনীতির ফলাফল ভোগ করতে হয়েছে এই সীমান্ত এলাকার মানুষকে। কিন্তু 5 আগস্টে হাসিনার পালিয়ে যাওয়ার পর নতুন উদ্যম পেয়েছেন সীমান্ত এলাকার মানুষ। তারা বলছেন তারা এই নতুন উদ্যমে ঐক্যবদ্ধভাবে সীমান্তের যে কোনো সমস্যার মোকাবেলা করবেন, একই সাথে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কেউ দখল করতে আসলে প্রতিরোধ গড়ে তুলবেন। জুবাইর সানি, নিউজ 24, চৌকা সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জ। 111-এর সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে এ কথা বলেন দলটির নেতারা। তাদের অভিযোগ, কথিত -2 ষড়যন্ত্রের ক্ষত নিয়ে মারা গেছেন কোকো। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী। শুক্রবার সকালে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী। বলেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া চলছে। এ ধরনের দল গঠন হলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমরা তো এই শুনছি যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। দিনটি ঘিরে সারা দেশেই আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজনেও উঠে আসে নতুন দলের প্রসঙ্গ। নেতারা বলেন, গণতান্ত্রিক উপায়ে নতুন দল এলে স্বাগত জানাবে বিএনপি। ১-১১ সময় বিএনপি ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছিল বলেও মন্তব্য করেন তারা। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি নাকি তাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহযোগিতা করার প্রয়োজন পড়লে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে। নেতারা বলেন, জিয়া পরিবারকে ধ্বংস করতেই কোকোকে হত্যা করা হয়। বেগম জিয়া, শহীদ জিয়া, তারেক রহমানের যে পরিবার, সেই পরিবারকে ধ্বংস করার জন্য যে উদ্যোগ ছিল তারই অংশ হিসাবে আরাফাত রহমানকে খুন করা হয়েছে। এদিকে বগুড়ায় আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। তারা অন্যায় করছে, সন্ত্রাস করছে, তাদের ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নেয় নাই, এটাই আমাদের দুঃখের কারণ। এখন আমরা চাই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান তিনি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাদাসর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি যুক্ত হন। দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ নেয় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা। এ সময় আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন তারা। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসা বিষয়ে বৃহস্পতিবার মেডিকেল বোর্ড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন করে কিছু পরীক্ষার জন্য লন্ডন এবং বাইরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন এসব তথ্য জানান। মেডিকেল বোর্ডের মতে বেগম জিয়ার শারীরিক জটিলতা ও বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে লিভার ও কিডনি প্রতিস্থাপন ঝুঁকিপূর্ণ। উন্নত চিকিৎসা বাড়িতেই চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে শুক্রবার ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় নিয়ে যাওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে, এটি সত্যি কথা। এবং কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। ফ্যাসিস্টরা যেন আর ফিরে না আসে, সেজন্য দেশের প্রত্যেকটা নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় আর বাংলার মাটিতে হবে না। আমরা যেন কেউ চুরিচামারি না করি, চাঁদাবাজি না করি, দখল বাণিজ্য না করি, ঘুষের ভাগ না বসাই, মামলা বাণিজ্য না করি এবং ফ্যাসিজম ফিরে আসে, ফ্যাসিস্টকে আমরা যেন কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় না দিই। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 10ম গ্রেডের দাবিতে রাস্তায় নামলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। শুক্রবার সকালে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন
বিকালে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে সড়ক অবরোধ করেন তারা। দেখা দেয় তীব্র যানজট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল আলম বলছিলেন, যা বেতন পান তা দিয়ে হিমশিম খান প্রতিনিয়ত। আর্থিক দৈন্যদশা আছি এবং আমরা কিন্তু ঋণগ্রস্ত। এই 5 জনের একটা সংসারে কিন্তু আমরা প্রতিনিয়ত এই টাকা দিয়ে চলতে পারতেছি না, আমাদের বেতন দিয়ে এটা হচ্ছে না এবং আমরা পারছি না, দায় দানা নিয়ে আমাদের সংসার চালাতে হচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তৃতীয় শ্রেণীর নয়, তারা চান দ্বিতীয় শ্রেণীর বেতন কাঠামো, অর্থাৎ 11,000 টাকার 13তম গ্রেড থেকে 16,000 টাকার 10ম গ্রেডে উত্তরণ। এই প্রাণের দাবি 10ম গ্রেড সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি সহ 10ম গ্রেড দ্রুত বাস্তবায়ন করা হয়। এই গভর্নমেন্ট, এই উপদেষ্টারা, এই সচিবরা আমাদের ন্যায্য দাবিটা তারা দিচ্ছে না। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতারা। শিক্ষকদেরকে সর্বস্তরের মর্যাদা বৃদ্ধি করতে হবে, তাদের 10ম গ্রেড এবং 9ম গ্রেড মেনে নিতে হবে। বিদ্যালয় সকাল 9টা থেকে 3টা পর্যন্ত খোলার ব্যবস্থা রাখতে হবে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। শাহবাগ এলাকায় তাদের বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এরপর সেখানেই অবস্থান নেন আন্দোলনরতরা। আমরা এখন 13তম গ্রেডে আছি, 2য় শ্রেণীর কর্মচারী। আমাদের 10ম গ্রেডের দাবি যাতে আমরা 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে পারি। আমরা এই রাস্তা অবরোধ ছাড়বো তখনই যখন আমরা উপরের পক্ষ থেকে আমরা একটা সন্তোষজনক আশা ব্যক্ত পাবো, ঠিক তখন ছাড়বো। শিক্ষকদের সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, শাহবাগ এলাকায় এই মুহূর্তের চিত্র কি দেখছেন আর শিক্ষকেরা কি দাবি করছেন? জি ধন্যবাদ। আজকে সকাল থেকে জাতীয় শহীদ মিনারে সারা দেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষক সমাবেশ করেছেন তারা 10ম গ্রেডের দাবিতে। সেই শহীদ মিনারের শিক্ষক সমাবেশ শেষে তারা কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যে পদযাত্রা করেছেন সেখানে বাধা দিয়ে পুলিশ সদস্যরা তাদেরকে এখানে থামিয়ে দেয়। থামানোর কারণে তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন। শাহবাগের সড়কের উপরে শিক্ষকরা বসে পড়েছেন। তাদের দাবি 10 দফা গ্রেড তাদের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলেছেন যে তাদের পক্ষ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল উপদেষ্টা মণ্ডলীর সাথে সাক্ষাতে গেছেন। সেখান থেকে আসার পরে তারা সেই সাক্ষাৎ সূচে আসার পরে তারা বাকি সিদ্ধান্ত নেবেন যে আসলে তারা শাহবাগ থেকে চলে যাবেন কিনা অবস্থানরত অবস্থায় আন্দোলন চালিয়ে যাবেন। তারা বলছেন যে তাদের যে এখন 13তম গ্রেডে যে তারা বেতন পাচ্ছেন, এই বেতনে তাদেরকে 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে এটা অসম্মান করা হচ্ছে বলে তারা এটা আমাকে জানিয়েছেন। আমরা 2-1 শিক্ষকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের দাবিটা এবং পরবর্তী সিদ্ধান্ত। আমি মোহাম্মদ মহিউদ্দিন মহি, দামরাই উপজেলা, ঢাকা। আমরা আজকে সমবেত হয়েছি সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবিতে, যেখানে আমাদের একই যোগ্যতা নিয়ে অন্যান্য ডিপার্টমেন্টের 10ম গ্রেড পাচ্ছে। তাহলে আমরা কেন জাতি গড়ার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই যোগ্যতা নিয়ে 10ম গ্রেড কেন পাবো না? এই লজ্জা কার? আমাদের না, এই লজ্জা এই দেশের রাষ্ট্রের। তাই আমাদের অবিলম্বে আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের দাবি মেনে নেওয়ার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি। শুনছিলেন যে আসলে তাদের যে 13তম গ্রেডে যে তারা এখন বেতন পাচ্ছে, এটা থেকে তারা 10ম গ্রেডে উত্তরণের যে জোর দাবি জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তাওহিদ, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরের ফাঁকে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন ও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। সফরের 3য় দিনেও অর্থনীতি ও জলবায়ু সংশ্লিষ্ট বেশ কয়েকটি আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে সুইজারল্যান্ড থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মারুফা রহমান।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে চতুর্থ দিনের মতো অংশ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দুটি সাইডলাইন মিটিং করে ফেলেছে। পাশাপাশি বার্ষিক যে প্রধান যে সম্মেলন সেখানে তো তার অংশগ্রহণ রয়েছেই। আজকে তিনি সাইডলাইন বৈঠক করেছেন আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, মেরিনো ম্যানেজমেন্ট এবং ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতার সঙ্গে। এছাড়াও আমের আলী রেজা এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জেনারেল গ্রুপ, তার সঙ্গেও আজকে তার একটি সাইডলাইন বৈঠক হয়েছে বিনিয়োগ সংক্রান্ত। আমি যদি পুরো সফর আপনাকে বলি, কারণ প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক যে বৈঠকগুলো সেগুলো আজকে শেষ হয়ে যাচ্ছে এবং আজকে রাতে সুইজারল্যান্ড সময় রাত 1টার সময় তিনি এমিরেটস এয়ারলাইন্স করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন। নোবেল জয়ী এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে আগে থেকেই নন্দিত এবং পুরো এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যেই এবারেরকার সফর সেটিকে সফল বলে ধরা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হত্যা মামলার আসামি মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ 8 পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে 10 জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে 2 ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে 11 জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হামলার শিকার ব্যবসায়ীরা হলেন এহতেশামুল হক ও ওয়াহিদুল হাসান দীপু। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয় আরও কয়েকজন। নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহর থেকে জাহাঙ্গীর শুক্রবার জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যান। মসজিদের সামনে গেলে অতর্কিত হামলার শিকার হন। লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়ার পর গুলি করে দুর্বৃত্তরা। মুসল্লিরা এগিয়ে গেলে তারাও হামলার মুখে পড়েন। পরে জাহাঙ্গীরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেখানে আছেন সহকর্মী ফারজানা রিয়া, যুক্ত হব তার সাথে। রিয়া, সারাদিনই আমরা দেখেছি বাণিজ্য মেলায় ব্যাপক ভিড়। এখন কি অবস্থা, কেমন দেখছেন, আর বেচা বিক্রি কেমন হচ্ছে? ধন্যবাদ মাহমুদ। আপনি যেহেতু জানেন, আমি এখন আছি বাণিজ্য মেলার প্রাঙ্গণে। এখন কিন্তু ঘড়িতে সময় প্রায় 8টার কাছাকাছি। এখন হয়তো বা ক্রেতাদের চলে যাওয়ার কথা, কিন্তু আজকে যেহেতু মেলার শেষ দিকে চলে আসছে এবং সাপ্তাহিক ছুটির দিন, আজকে দেখা যাচ্ছে যে এখনও কিন্তু ক্রেতারা ভিতরে আসছেন। এছাড়া মেলা আয়োজক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু প্রায় 2 লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি হয়েছে। আমি যদি আরেকটু জানাতে চাই যে যেখানে মেলা প্রতিদিন হচ্ছে 10টায় বন্ধ হওয়ার কথা থেকে, শেষ হওয়ার কথা থেকে, সেখানে কিন্তু আজকে প্রায় 11টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এছাড়া যেহেতু শেষ সপ্তাহটা শুরু হয়েছে, এই শেষ মুহূর্তে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে এসেছে বিক্রেতারা। বিভিন্ন ধরনের প্যাকেজ, অফার এবং মূল্য ছাড়ের ব্যবস্থা করেছে, যার ফলে এই সুযোগ যাচ্ছেন। এই জন্য বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থীরা ছুটে আসছেন কেনাকাটার জন্য। এমন এখনো কিন্তু টিকিট কাউন্টারগুলোতে ভিড় রয়েছে। আমরা কথা বলে জেনেছি যে আজকে কিন্তু অনেক ক্রেতারা এমনিতে হচ্ছে টিকিট ছাড়াও ঢুকেছে, আর টিকিট কেটে যারা এসেছে তারা কিন্তু সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এছাড়া গত সপ্তাহের তুলনায় যদি বলি, যে গত সপ্তাহে কিন্তু শুক্রবারে ক্রেতাদের সংখ্যা ছিল প্রায় 1,20,000-এর মতো টিকিট বিক্রি হয়েছিল, কিন্তু এই সপ্তাহে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2 লক্ষের কাছাকাছি। আয়োজকরা বলছেন যে সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই সংখ্যা আরো বাড়বে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। এবার অর্থ বাণিজ্য সংবাদ। ভরপুর ফলনেও হাসি নেই চাষির মুখে। হাত বদল সিন্ডিকেট সহ নানা কারণে ন্যায্য দাম পাচ্ছেন না সবজি চাষিরা। উৎপাদন খরচের অর্ধেকও না ওঠায় দুশ্চিন্তায় তারা। অথচ কৃষকের কাছে কেজি প্রতি 4-5 টাকার সবজি ভোক্তার কাছে গিয়ে ঠেকে 30 থেকে 40 টাকায়। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হবার পরামর্শ বিশ্লেষকদের। বগুড়ার রাজাপুর গ্রামের কৃষক আনোয়ার তার 2 বিঘা জমিতে লাগান 10,000 পিস কপি, যার প্রতি পিস কপির উৎপাদন খরচ 8 থেকে 10 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 4 থেকে 5 টাকায়।
এতে উৎপাদন খরচ তো দূরে থাক, ক্ষেত থেকেই হাট বাজারে পণ্য নিয়ে আসার খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। শুধু আনোয়ার নন, এমন অবস্থা দেশের সকল প্রান্তিক চাষির। তারা বলছেন লাভের আশায় মাথার ঘাম পায়ে ফেলে সবজি ফলালেও লাভ তো দূরে থাক, উৎপাদন খরচ তোলা নিয়েই হিমশিম খেতে হচ্ছে তাদের। একটা কপির চারা কেনালে ইচ্ছে 2 টাকা, তার পেছনে একটা কপির পেছনে খরচ হচ্ছে 10 টাকা, কপি বেশি 2 টাকা। 200 টাকা মন কপি, 100 টাকা লাগে গাড়ি ভাড়া, খাজ না লাগে, আবার আসার টাইমে গাড়ি ভাড়া, বেঁচে কিনে গাড়ি ভাড়াই হয় না। আমরা যে সবজিগুলো আবাদ করতেছি দেখেন এত কষ্ট করি, কিন্তু আমরা নিয়ে যেয়ে হাফ দামও পাই না, ওনারা নিয়ে যেয়ে আমাদের থেকে বেশি পায়। চাষিরা বলছেন গেল 3 সপ্তাহ ধরেই দাম কমেছে ফুলকপি, মূলা, শিম সহ বিভিন্ন সবজির। কমেছে আলুর দামও। পরিপক্ক হওয়ায় জমিতে রাখা যাবে না, বাধ্য হয়েই তাই কম দামে বিক্রি করতে হচ্ছে হাট বাজারে। বিঘায় 50 শতকে 90,000 টাকার মতো খরচ হয়, 90,000 থেকে 1 লাখ। কিন্তু বর্তমান বাজার পড়ে যাওয়ার কারণে বিক্রি হচ্ছে বিঘা প্রতি 70,000, 65 থেকে 70,000। এখন আলু বিক্রি হচ্ছে মাত্র 16 টাকা 17 টাকা, তাহলে আমরা কৃষকরা কিভাবে টিকে থাকবো? এদিকে বছরের পর বছর কৃষকের এমন দুর্গতির কারণ হিসেবে বিপণন অব্যবস্থাপনা, সিন্ডিকেট, হিমাগার স্বল্পতা সহ বাজার অব্যবস্থাপনাকে দুষছেন বিশ্লেষকরা। একই সময় সব কৃষক একই ফসল চাষ করার কারণে যখন হারভেস্ট হয় তখন দাম কমে যায়। দ্বিতীয় কারণটা হলো আমাদের বাজার ব্যবস্থাপনা একেবারেই দুর্বল, আমাদের ট্রান্সপোর্টেশন কষ্টও হাই। উত্তরণের উপায় একটাই, কৃষককে আরো তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে এবং কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের সহায়তা করবে। কৃষকের লাভের জন্য রপ্তানি প্রক্রিয়া বাণিজ্যিকীকরণ ও বহুমুখীকরণের গতি বাড়ানোরও পরামর্শ বিশ্লেষকদের। মৌসুমের শুরুতে দাম নির্ধারণ করে দিলে কৃষক লোকসানে পড়বে না বলেও অভিমত তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আবার একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে 5 শতাধিক নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। শুধু তাই নয়, সামরিক বিমানে করে তাদের ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। এমন অবস্থায় আশ্রয় যে আহাজারি করছেন অনেকে। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একটি আদালত। ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। মাত্র একদিনেই গ্রেপ্তার করা হয়েছে 538 জনকে। হোয়াইট হাউস বলছে এই অভিযানের মাধ্যমে দেশের সীমান্ত সুরক্ষায় ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর একটি ছোট্ট ঝলক তুলে ধরা হয়েছে। নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তারে ক্ষান্ত হননি ট্রাম্প, বরং শতাধিক অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সেই সাথে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এমন অবস্থায় অনেকে গ্রেপ্তার এড়াতে শহর ছেড়ে দিক বিদিক ছুটছেন। ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন অনেকেই। নিরুপায় হয়ে কেউ কেউ ট্রাম্পের সহানুভূতি কামনা করছেন। কি হবে আমাদের? আমার সন্তান আমাকে প্রশ্ন করছে, মা আমরা কোথায় যাচ্ছি? আমার কাছে কোনো উত্তর নেই, দয়া করে আমাদের আশ্রয় দিন। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অসাংবিধানিক বলে সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির একটি আদালত। এদিকে বিচারপতির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে, এমনটাই বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, নিউজ 24। এবার জানাবো খেলার সংবাদ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।